আমরা অনেকেই দুর্গাপুজোর সময় প্ল্যান করি যে দুর্গাপুজোর ছুটির এই কয়েকটা দিন আমরা বাইরে কোথাও কাটাবো, হয় সেটা পাহাড় বা সমুদ্র, যেখানেই হোক সেখানে গিয়ে একটা ভালো মুহূর্ত কাটাবো, ভালো একটা স্মৃতি আমাদের মনে থাকবে, যা সারা জীবন আমরা সেটা নিজেদের মনে গেঁথে রাখতে চাই। কিন্তু সেখানে গিয়ে যদি আমাদের সাথে এমন অলৌকিক কিছু ঘটনা ঘটে যা মধুর স্মৃতির রূপান্তরিত হয় ভয়ালো একটা স্মৃতিতে, এবং সেটা আমাদের সারা জীবন মনে থাকবে। আজকের এই ঘটনায় এক কাপল দুর্গাপূজায় ছুটি কাটানোর জন্য তারা দীঘাতে যায় এবং তারা সেখানে গিয়ে একটা হোটেল ঠিক করে, আর ওই হোটেলের রুমে তাদের সাথে রাতেরবেলা ঘটে অদ্ভুত কিছু ঘটনা। আর এই যে হোটেলটার মধ্যে না তারা উঠেছিল যে এই হোটেলটা কিন্তু হন্টেড ছিল না, তাদের সাথে দীঘা যাওয়ার আগে এমন কিছু জিনিস ঘটে যার ফলে এরকম একটা ভৌতিক সিচুয়েশনের মধ্যে তারা পড়ে যায়। সেটা তারা পরে রিয়েলাইজ করতে পারে যে এরকম পরিস্থিতিতে আমাদের এরকম বাইরে যাওয়াটা ঠিক হয়নি। আজকে আমি তোমাদের দুটা ঘটনা শোনাবো। প্রথম ঘটনা তো দীঘার এই ঘটনাটা, আর দ্বিতীয় যে ঘটনাটা আছে না সেটা এখনও না হয়ে যাচ্ছে কন্টিনিউ। মানে আমি 2 বছর আগে এক জায়গার একটা ভৌতিক ঘটনা শুনেছিলাম, যে এবার যখন নাকি আমি শুনেছিলাম তখন আমি ভেবেছিলাম যে এরকম আবার হয় নাকি, আমি জিনিসটা না অতটা বিশ্বাস করিনি। কিন্তু আমি রিসেন্ট ইউটিউবের একটা চ্যানেলে আবার ঠিক ওই জায়গার ঘটনাটা শুনলাম, মানে আরেকজনের সাথেও এরকম হয়েছে। তখন আমি বুঝতে পারলাম যে সত্যি সত্যি ওখানে হয়তো কিছু আছে, আর সেই জিনিসটা এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের দুটা ঘটনাই শোনাবো। সবার আগে শোনাই দীঘার এই সত্যি ভয়ানক ঘটনাটা। ঘটনাটা ঘটে 2023 সালে। আসলে এই ঘটনাটা আমি শুনেছি আমার এক বোনের কাছ থেকে, আর বোন শুনেছে বোনের এক বান্ধবী আছে, তার দাদার সাথে এই ঘটনাটা ঘটেছিল। তার দাদার নাম ছিল অমিত, এবং অমিত কলকাতার একটা কোম্পানিতে চাকরি করত। এবার অমিত কলকাতার যে কোম্পানিতে চাকরি করত ওই কোম্পানিতে অমিতের একজন গার্লফ্রেন্ড ছিল। বর্তমানে তাদের দুজনের একে অপরের সাথে বিয়ে হয়ে গেছে, তারা দুজনেই সুখী আছে। কিন্তু ঘটনাটা যখন ঘটেছিল সেই ঘটনার হিসাবে আমি এই গার্লফ্রেন্ড বললাম। তো তারা দুজন একই অফিসে আর কি চাকরি করত, তাদের বাড়ির লোকও সবাই জানতো যে তারা দুজন একসাথে কলকাতায় আছে, তাদের আর কি বিয়ে হবে নেক্সট ইয়ারই আর কি তাদের বিয়ে হবে। যাই হোক, এবার তারা দুজন একটা প্ল্যান করলো যে এবছর দুর্গাপুজোর সময় তারা দুজন আর কি চলে যাবে দীঘাতে ঘুরতে, মানে তারা নিজেদের বাড়িতে আর কি থাকবে না। অন্যবার প্রতিবার কিন্তু তারা তাদের নিজেদের বাড়িতে আসে, মানে শিলিগুড়িতে আসে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। কিন্তু এবছর তারা প্ল্যান করেছে ষষ্ঠীর দিন তারা চলে যাবে দীঘাতে। তো ওখান থেকে তো বেশিক্ষণ লাগে না আর কি কলকাতা থেকে, তারপর 1-2 দিন সেখানে সময় কাটিয়ে তারপর আবার ফিরে আসবে কলকাতাতে। তারপর তো যাই হোক আবার অফিস আছে দশমীর পরের দিন থেকে, তো সেখানেই আর কি কাটাবে। এবার মোটামুটি দুর্গাপুজো শুরু হওয়ার 20 দিন আগে অমিতের কাছে ফোন আসে তার দাদু মারা গেছে। তার দাদু না অনেক দিন ধরেই ক্যান্সারে আর কি ভুগছিল, তাদের বাড়িতেই থাকতো, তো তিনি মারা যান। এবার অমিতের বাড়ির লোক তো অমিতকে বলে যে তোর দাদুকে শেষ দেখা দেখে যা, কিন্তু না অমিত আসেনি সেখান থেকে। মানে তার উপর একটা কাজের প্রচণ্ড প্রেশার ছিল, তার উপর অনেক কিছু দায়িত্ব ছিল তাদের অফিসে, তার জন্য অমিত আর কি আসেনি। এবার তো যাই হোক এদিকে দাদুর তাদের বাড়িতে ভালো মতন আর কি সব শেষকৃত্য সম্পূর্ণ করা হয়, তারপর শ্রাদ্ধ মৎস্যমুখী সব ভালো মতো আর কি পার হয়ে যায়। এদিকে অমিতেরও না মনটা খারাপ ছিল, কারণ তার দাদুকে শেষ দেখা সে দেখতে পেল না। তার দাদুকে অমিত খুব ভালোবাসত, কিন্তু কি করবে, অফিসে কাজের এত প্রেশার ছিল যে সে সে সময় সেই দায়িত্ব ছেড়ে তার নিজের বাড়িতে যে দাদুকে দেখতে আসবে সেটাও তো একটা দায়িত্বের মধ্যে পড়ে, সেই দায়িত্বটা সে পালন করতে পারল না। এবার পুজোর ছুটি চলে আসে, তো ষষ্ঠীর দিন অমিত আর তার গার্লফ্রেন্ড দুজনেই আর কি দীঘার দিকে রওনা দেয়। মানে অমিত ভেবেছে যে আমাদের তো দীঘা যাওয়ার টিকিট কাটাই আছে, এদিকে তো দাদুর জন্য আমার মন খারাপ করছে, তো দীঘা থেকে আর কি ঘুরে আসি, মনটাও একটু ফ্রেশ হয়ে যাবে। তো অমিতের গার্লফ্রেন্ডও আর কি সেটাই বোঝায়। এবার ষষ্ঠীর দিন তারা ট্রেনে করে দুপুরবেলা দীঘাতে পৌঁছে যায়। পৌঁছে তো তারা একটা হোটেল সবার আগে বুকিং করে রাখে আগের থেকেই, তো সেই হোটেলে যায় এবং ম্যানেজারের কাছ থেকে হোটেল রুমের চাবিটা নেয়। আর রুম নম্বরটা ছিল 31 নম্বর রুম, আর সেটা ছিল দোতলায়। তো যাই হোক তারা সিঁড়ি দিয়ে উঠে দোতলায় সেই রুমের সামনে যখন যাচ্ছিল তখন দেখলো তাদের যে রুমটা আছে ওই রুমের সামনে না একটা বিশাল একটা উঁচা লম্বা লোক দাঁড়িয়ে আছে। লোকটার হাইট কমসে কম 7.5 ফিটের মতো হবে, কিন্তু লোকটা খুবই রোগা। এবার লোকটাকে তো তারা দেখেছে পেছন থেকে, লোকটা ওই রুমটার সামনে দাঁড়িয়েছিল। তারপর যে দেখলো ওরা আসছে, তো লোকটা সোজা হেঁটে চলে যায়। আর তাদের যে প্যাসেজটা ছিল, মানে লম্বা একটা প্যাসেজ ছিল বারান্দার মতো,
ওই বারান্দার ওখান থেকে সামনের যে দীঘার যে মানে সমুদ্রের ভিউটা সেটা ভালো মতো আর কি দেখা যায়, মানে খুব সুন্দর আর কি। যাই হোক, এবার ওরা তো প্রথমে দেখে ভালো, বাপরে এত উঁচা লম্বা লোক, মানে আমরা সাধারণত যদি এরকম লম্বা লোক দেখি আমরা নিজেরাও নিজেদের মধ্যে আর কি গল্পগুজব করি, এত লম্বা উঁচা লোক। যাই হোক, ওরাও আর কি সেরকম করেছে। এবার তারা তাদের রুমটা আর কি দেখে, মানে দরজার মধ্যে তো সব রুম নাম্বারগুলো লেখা থাকে, 31, 32, 33 এইভাবে লেখা থাকে। তো তারা দেখলো যে তাদের 31 নম্বর রুমটা তাদের। তখন তারা বুঝলো ওই উঁচা লম্বা লোকটা তাদের দরজার সামনেই আর কি দাঁড়িয়েছিল। সে সময় তো অমিত আর তার গার্লফ্রেন্ড ভাবলো যে সাধারণ একটা বিষয়, দাঁড়াতেই পারে, ভাবছে হোটেলেরই কোনো হয়তো কর্মচারী হবে। তো তারা নিজেদের রুমে দরজাটা খুলে ভেতরে ঢুকলো। ভেতরটা একদম পরিষ্কার টিপটাপ। তারপর কিছুক্ষণ আর কি সেখানে বসে চার সাইডটা আর কি দেখলো রুমের পেছনে একটা বারান্দা ছিল, সেখানেও গেল। আর ওই বারান্দা থেকে না মানে দীঘার যে ভিউটা আছে সেটা দেখা যায় না, কারণ ওইখানে না পেছন দিকে আরও কিছু হোটেল আছে, তো ভিউটা আর কি সেখানেই আটকে যায়। এরপর তারা ফ্রেশ হয়ে বাইরে বেরোয় ঘুরতে, এবং বাইরে বেরোনোর পর সবার আগে তারা হোটেলে যায়, সেখানে কিছু খাবার খায়। তারপর যায় দীঘার সমুদ্র সৈকতে, সেখানে গিয়ে স্নান টান করে তারপর ফটো তোলে আর কি, ভালো একটা সময় কাটায়। এরপর মোটামুটি 2-3 ঘন্টা পর তারা তাদের নিজেদের হোটেল রুমে ফিরে আসে। এবার যখন নাকি হোটেলের দরজা খুলে তারা দুজন ভেতরে ঢুকলো, তখন না একটা জিনিস দেখে তারা একটু অবাক হয়ে গেল। সেটা হলো তাদের দুজনের তো দুটো লাগেজ ছিল, দুটো ব্যাগ ছিল আর কি। দুটো ব্যাগ তারা যেখানে রেখে আর কি বেরিয়েছিল হোটেলের রুমটা লক করে। তো যখন তারা হোটেল রুমের ভিতর ঢুকলো, তখন দেখলো ওই যে লাগেজ দুটো যে ব্যাগ, সেই দুটো ব্যাগ একটু সরে আছে, মানে প্রথমে রেখেছিল বাঁ সাইডে, এখন সেই দুটো ব্যাগ সরে আছে ডান দিকে। এটা দেখে না তারা একটু ঘাবড়ে গেল, মানে এটা কি করে হলো? তারা তো হোটেল রুমটা লক করে এসেছে, তার মানে নিশ্চয়ই হোটেলের কেউ আছে, তারা আবার অন্য একটা চাবি দিয়ে হোটেল রুমটা খুলে হয়তো কিছু মানে সার্চ করছে, তাদের ব্যাগে কিছু মূল্যবান জিনিস আছে কিনা, হয়তো চুরি হয়েছে, এরকমই একটা তারা ভেবেছে। সবার প্রথমে তো তারা নিজেদের ব্যাগ দেখলো যে কিছু চুরি গেছে কি যায়নি, তো দেখলো যে সব কিছু ঠিক আছে। এবার তারা গেল হোটেল ম্যানেজারকে সব কিছু বললো যে আপনাদের হোটেল রুমে এরকম আমাদের ব্যাগটা রেখেছিলাম বাঁ সাইডে, যখন আসলাম তখন দেখি ব্যাগটা ডান সাইডে। এই কথা শোনার পর হোটেলের ম্যানেজার তাদেরকে সিসিটিভি দেখায়। তো সিসিটিভিতে তারা দেখলো সেই সময় কেউ আসেনি, মানে কেউ তাদের হোটেল রুমটা লকই খুলেনি, আর খুলবেই বা কী করে, চাবি তো তাদের কাছে আছে। তখন অমিত ভাবলো যে আমাদেরই হয়তো ভুল, কারণ হচ্ছে আমরা হয়তো দুজনই হয়তো ব্যাগটা আমরা ডান সাইডে রেখেছিলাম, তাই আমাদের মনে হয়েছে যে আমরা বাঁ সাইডে রেখেছিলাম। কিন্তু অমিতের যে গার্লফ্রেন্ড, ওর না স্পষ্ট মনে আছে ব্যাগটা বাঁ সাইডেই ছিল। যাই হোক, এই জিনিসটা আর কি ভেবেছে তাদের ভুল, এটা আর কি তখন অতটা কেয়ার করেনি। এরপর অমিত তার গার্লফ্রেন্ডকে বলল যে আমার খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নিই, তারপর বিকালবেলা আবার ঘুরতে বেরোবো। তো অমিতের গার্লফ্রেন্ডও বললো চলো আমারও ঘুম পাচ্ছে, আমিও একটু ঘুমিয়ে নিই। তখন কিন্তু সন্ধ্যা মোটামুটি 5টা, 5:30 বাজে আর কি। তারা দুজনেই আর কি ঘুমিয়ে পড়ে, লাইট টাইট বন্ধ করে আর কি ঘুমিয়ে পড়ে, হোটেল রুমটা একদম অন্ধকার করে রাখে, আর এসি চলছিল। এবার তারা ঘুমিয়ে আছে। হঠাৎ না অমিতের মনে হলো তার যে পাটা আছে না, ওই পায়ের ওই জায়গাটা কেউ যেন ধরে আছে, মানে একটা ঠান্ডা হাতের স্পর্শ পাচ্ছিল, পায়ের একদম গোড়ালির জায়গাটা কেউ ধরে আছে। হঠাৎ তার ঘুমটা ভেঙে যায়। এবার মাথার কাছে তো বেড সুইচটা ছিল, ওটা টিপে লাইটটা জ্বালায়, আর স্বাভাবিকভাবে সেখানে কিছু দেখতে পায় না। তো অমিত ভাবলো কি হলো এটা আমার সাথে, মানে হঠাৎ করে এরকম একটা কি ঘটলো, অমিত সেটাই আর কি ভাবছে। আর পায়ের ওই জায়গাটা কিন্তু তখনও একটু মানে ঠান্ডা হয়েছিল। যাই হোক, অমিত তখন ঘড়িতে দেখলো যে 6:30 বাজে। তো তার গার্লফ্রেন্ডকে ডাকলো, উঠো 6:30 বাজে, সন্ধ্যা লেগে গেছে, চলো আমরা বাইরে ঘুরে আসি। তো তারা মুখ হাত ধুয়ে ড্রেস আবার চেঞ্জ করে তারা দুজন মিলে আর কি বাইরে চলে যায়। তখন ঘরটা তো লক করে যায়। তো তারা সমুদ্রের পাড়ে যায়, সেখানে হাওয়া খাচ্ছে আর ঘুরছে। আর সে সময় তো সেখানে প্রচুর লোক, কারণ পুজোর সময় অনেকেই প্রচুর লোক এসেছে বাইরে থেকে ঘুরতে। যাই হোক, তারা ঘুরছে, হাঁটাহাঁটি করছে, ফটো তুলছে। তখন না একটা জিনিস তাদের নজরে পড়লো। সেটা হলো ওই যে দীঘার যে পাড়ে তারা ঘুরছিল, ওখানে তো কংক্রিটের একটা মানে বাউন্ডারি দেওয়া ছিল, ওর উপরে সবাই বসে। তো তারাও বসেছে, ফটো তুলছে। তখন তাদের নজরে পড়লো দুপুরে যখন তারা হোটেলে ঢুকছিল, তখন কিন্তু তাদের রুমের সামনে একটা উঁচা লম্বা রোগা পাতলা একটা লোককে দেখেছিল। আর ওই লোকটা সেই সময় ওই দীঘার পাড়ে বসেছিল, বসে কিছু একটা খাচ্ছিল। এবার প্রথমে দেখেছে অমিতের গার্লফ্রেন্ড, কারণ লোকটা একটা চেক জামা পরা ছিল, আর অমিতের গার্লফ্রেন্ডের না সেটা মনে ছিল। এবার এই লোকটি যে বসে আছে, এই লোকটিও সেম জামা পরা আর ওরকমই উঁচা লম্বা।
কিন্তু না লোকটির মুখ দেখা যাচ্ছে না। মানে তারাও যে পাড়ে বসে আছে, মানে যেই কংক্রিটের বাত্তার উপর বসে আছে, সেখান থেকে লোকটি মোটামুটি 15 থেকে 20 ফিট দূরে আর কি বসে আছে। এবার লোকটি তো একটু উঁচা লম্বা, তাই জন্য তাদের নজরেও আর কি স্বাভাবিকভাবে পড়েছে। তখন অমিতের গার্লফ্রেন্ড অমিতকে বললো, দেখো তো ওই লোকটি না, যখন আমরা দুপুরবেলা আসলাম তখন তো এই লোকটিকে দরজার সামনে দেখেছিলাম দাঁড়িয়ে থাকতে আমাদের রুমের। এবার অমিতও সেদিকে তাকায় আর দেখে যে ওই লোকটি আর কি বসে আছে, যে লোকটিকে দরজার সামনে দেখেছিল। তো অমিত তার গার্লফ্রেন্ডকে বললো, হ্যাঁ লোকটি তো বসতেই পারে, কারণ লোকটি হয়তো আমাদের যে হোটেল আছে ওইখানেই হয়তো ওর ফ্যামিলিও আছে, ওরাও হয়তো বাড়ি থেকে ঘুরতে এসেছে। তো এটাই আর কি তারা ভেবেছিল। এবার যাই হোক, তারা কিছু ফটো তুলে তারপর রাতের খাওয়া দাওয়ার খেয়ে আবার তারা হোটেলে চলে যায়। তখন রাত্রি মোটামুটি 10টা বাজে। এবার হোটেলে তারা তাদের নিজেদের ফটোগুলো আর কি দেখছে। দেখতে দেখতে একটা ফটো দেখে অমিত পুরো চমকে ওঠে, আর তার গার্লফ্রেন্ডকেও দেখায়, তার গার্লফ্রেন্ডও চমকে ওঠে। আসলে তারা তো সেলফি তুলছিল। এবার সমুদ্র যেদিকে আছে তার দিকে ঘুরে আর কি সেলফি তুলছিল। তো একটা ফটো মধ্যে তারা দুজনেই দেখলো, তারা যখন নাকি সেলফি তুলছে তার পেছনে ওই যে উঁচা লম্বা যে লোকটা, সেই লোকটা পেছন ঘুরে বসে আছে। মানে ওই লোকটা ওখানে আসলো কি করে? ওই লোকটা তো তাদের থেকে অনেকটা দূরে ছিল। এই ফটোটা দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন অমিত তার নিজের মনকে সান্ত্বনা দিল যে আমরা দুজনে যখন সেলফি তুলছিলাম তখন হয়তো ওই লোকটি কোনো সময় উঠে সেখানে এসে বসে আর ফটোর মধ্যে চলে আসে, কারণ এটাই তো হতে পারে, তাছাড়া তো দ্বিতীয় কোনো রাস্তা নেই। তো এটাই আর কি অমিত ভাবছিল আর তার গার্লফ্রেন্ডকেও আর কি বোঝায়। এবার তো যাই হোক, তারা দুজন কিছু গল্পগুজব করে, তারপর মোটামুটি রাত্রে 12টার দিকে তারা শুতে যায়। এবার অমিতের গার্লফ্রেন্ড সে সময় একটু বাথরুমে যায়। অমিত বিছানায় বসে আছে, মোবাইলটা ঘাঁটছে। ঠিক সেই মুহূর্তে ইলেকট্রিক চলে যায়। এবার দেখো, এরকম বড় হোটেলে ইলেকট্রিক কিন্তু যায় না, কারণ তাদের জেনারেটর থাকে, কিন্তু সেই সময় লাইটটা চলে যায়। তো অমিত আবার ভাবছে যে এত বড় হোটেল, লাইটটা চলে গেল, আর তার গার্লফ্রেন্ড হচ্ছে বাথরুমে। তো অমিত আর কি মোবাইলটা তখন ঘাঁটছিল। মোটামুটি লাইট চলে গেছে, 2 মিনিট আর কি হয়েছে। হঠাৎ করে অমিতের মনে হলো সামনে যে দরজাটা আছে ওই জায়গাটা তো অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে কেউ যেন দেওয়ালে পিঠ ঠেকিয়ে আর কি বসে আছে। অমিত না প্রচণ্ড ভয় পেয়ে যায়। অমিত মানে দেখছে, বুঝতে পারছে কেউ একজন আছে, কিন্তু ওইদিকে যে মোবাইলের আলোটা ফেলাবে সেটা না ফেলতে পারছিল না। তার আরেকটা কারণ হলো, অমিতের সে সময় মনে হচ্ছিল তার ঘাড়ের পাশে কেউ যেন মুখ দিয়ে বসে আছে, মানে কারোর একটা মুখ তার ঘাড়ের পাশে। অমিত সেই জিনিসটা না স্পষ্ট বুঝতে পারছিল। এবার চিন্তা করো, অমিত সামনে মনে হচ্ছে কেউ একজন আছে দরজার ওখানে, আবার তার মনে হচ্ছে একই সময় তার ঘাড়ের পাশে কারোর একটা মুখ আছে। অমিত একদম পাথরের মতো বসে থাকে। ঠিক মোটামুটি 3 মিনিটের মতো এরকম হয়েছে, তখনই লাইট চলে আসে আর তার গার্লফ্রেন্ড সে সময় বাথরুম থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে দেখে অমিত একদম ঘেমে মানে চুপচুপা ভিজে গেছে। তো তার গার্লফ্রেন্ড বলছে, কি হলো তোমার এই অবস্থা? অমিত না কিছু আর বলতে পারছে না, কিন্তু তার গার্লফ্রেন্ড বুঝেছিল যে কিছু একটা অমিতের সাথে হয়েছে। তো জল ছিল সামনে, জল খাওয়ায় অমিতকে। জল খাওয়ার পর অমিত একটু ধাতস্থ হয়। তারপর তার গার্লফ্রেন্ডকে বলল, যখন লাইট চলে গেছিল তখন ওই দরজাটার ওখানে মনে হয়েছিল কেউ যেন চুপচাপ বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। আর যখন নাকি আমি লোকটার দিকে তাকালাম, মানে ওই অবয়বটার দিকে তাকালাম অন্ধকারের মধ্যে, তখন আমার মনে হলো আমার ঘাড়ের পাশে আরও একজন কেউ যেন বসে আছে। এটা শুনে না তার গার্লফ্রেন্ডও প্রচণ্ড ঘাবড়ে যায় যে কি বলছে অমিত, কিছুক্ষণের জন্যই তো লাইটটা গিয়েছিল, খুব জোর 3 মিনিট হবে, তার মধ্যে এত কিছু হয়ে গেল। এবার অমিত একটা সিগারেট বের করে চালায়, মানে নিজের মনকে আর কি যতটা হালকা করতে পারে। এবার সিগারেট খেয়ে তারপর সে আবার শুয়ে পড়ে বিছানার মধ্যে, আর শুয়ে আছে, ঘুম তো আসছিল না। অমিতের গার্লফ্রেন্ডেরও আর কি ঘুম আসছিল না, সেও একটু ভয় পাচ্ছিল। তারপর যাই হোক অনেকক্ষণ জেগেছিল, মোটামুটি ভোর যখন 4টা বাজে তখন তারা দুজন একটু ঘুমায়। এবার অমিত যখন ঘুমিয়েছে তখন সে একটা স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নটা হলো তার সেই দাদু, যেই দাদু ক্যান্সারে মারা গেছিল, অমিত তাকে দেখতে পারেনি। স্বপ্নে দেখলো ওই দাদু তার পাশে বসে তার মাথায় না হাত বোলাচ্ছে, আর হাত বুলিয়ে তাকে কিছু একটা বলছে, কিন্তু মানে কি বলছে সেটা না অমিত বুঝতে পারছে না। হাত বোলাচ্ছে, এরকম মাথা মধ্যে ধরে ধরে হাত বোলাচ্ছে, মানে স্নেহ ভরা একটা ভালোবাসা দিচ্ছে অমিতকে। সেই সময় অমিতের না ঘুমটা ভেঙে যায়, আর ঘুমটা যখন ভাঙে অমিত একটা ভয়ঙ্কর জিনিস দেখলো। সেটা হলো তাদের যে দরজাটা আছে বাইরে যাওয়ার, আর তাদের যে বিছানা খাটটা আছে
তার মাঝে একটা কালো ফিগার একটা দাঁড়িয়ে আছে, একদম কুচকুচে কালো। সেই ফিগারটা ধীরে ধীরে হেঁটে হেঁটে দরজার ওখানে গিয়ে সেটা মিলিয়ে গেল। এটা না অমিত দেখলো, দেখার পর মোটামুটি 15 থেকে 20 মিনিট একভাবে তাকিয়ে থাকে। মানে ফিগারটা কিন্তু মিলিয়ে গেছে, তারপরেও অমিত তাকিয়ে থাকে। আর অমিতের গা হাত পা একদম শক্ত হয়ে থাকে, মানে এতটা ভয় পেয়েছিল যে তার হাত পা নড়াতে পারছিল না। এবার কিছুক্ষণ এরকম থাকার পর হঠাৎ করে অমিত শুনতে পারে বাইরে আর কি পাখি ঠাকি আর কি ডাকছে। মানে তখন তো সকাল হয়েছে, ভোরের দিকে আর কি। তারপর অমিত ধীরে ধীরে স্বাভাবিক হয়। এবার যখন কি সকাল হলো তখন তার গার্লফ্রেন্ডও ঘুমের থেকে উঠে। অমিত তো আর কি ঘুমায়নি, অমিতের এরকম জিনিস দেখে আর ঘুমও আসেনি। যাই হোক, ঘুম থেকে উঠে অমিত মুখ হাত ধুলো, তার গার্লফ্রেন্ডও মুখ হাত ধুলো। তখনও অমিত তার গার্লফ্রেন্ডকে বলেনি বিষয়টা। সবার আগে অমিত কি করলো, তার মাকে ফোন করলো। ফোন করে সব কিছু বললো যে এরকম রাতের বেলা যখন ঘুমিয়েছি তখন আমি দাদুর স্বপ্ন দেখেছি, আর যা যা আর কি হয়েছে সব জিনিসটাই বলে। এইসব শুনে তো তার মা তো ভয় পেয়ে যায়। বললো তুই যত তাড়াতাড়ি পারিস আমাদের বাড়িতে চলে আয়, মানে শিলিগুড়িতে। এখানে আয়, এখানে আমি একজন কাউকে দেখাবো তোকে। অমিত তারপর তার গার্লফ্রেন্ডকে বলল যে আমি এরকম ভোরের দিকে দাদুর স্বপ্ন দেখেছি, আর যখন কি জাগলাম তখন একটা কালো ফিগারকে দেখলাম ধীরে ধীরে দরজার দিকে বেরিয়ে যেতে। এবার দেখো অমিতের গার্লফ্রেন্ডও শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায়, সেও ভাবছে যে কিছু একটা খারাপ হচ্ছে আমাদের সাথে। তারপরও অমিতের গার্লফ্রেন্ড বলল চলো তাহলে আমরা এবার শিলিগুড়িতে চলে যাই, কারণ এখানে থাকা না আমাদের ঠিক হচ্ছে না। তো অমিত দেখলো মোবাইলে যে ট্রেন আছে নাকি কোনো, দেখলো যে বিকালে একটা ট্রেন আছে। তো অমিত আর অমিতের গার্লফ্রেন্ড সেদিনকাই ওই ট্রেন ধরে শিলিগুড়িতে আবার পৌঁছে যায় পরের দিন সকালবেলা। এবার বাড়িতে যখন পৌঁছালো একটা ভয়ঙ্কর জিনিস হয়েছে, সেটাই আর কি বাড়ির লোককে জানালো। জানানোর পর অমিতের মা আর বাবা অমিতকে নিয়ে যায় একজন মানে তান্ত্রিক একটা মহিলা আছে তার কাছে নিয়ে যায়। ওই মহিলা কি করলো, অমিতকে মাছের জালের কাঁটা অমিতকে দেয়, সেটা কোমরে পড়তে বলে যাতে আর ভয় টয় না পায়। এবার অমিত ওই কাঁটা তো পড়ে থাকে সবসময়। তারপর থেকে ওই দাদুর স্বপ্ন বা ভয়ানক কিছু দেখা সেগুলো কিন্তু দেখতে পায়নি। মানে সেটা সে দেখেছিল সেই দীঘার ওই হোটেলের মধ্যেই, একদম স্পষ্ট দেখেছিল তার দাদু এসেছে, তার দাদু তাকে মাথায় হাত বোলাচ্ছে, বা কালো যে ফিগারগুলোকে অমিত দেখেছিল সেই জিনিসগুলো কিন্তু পরবর্তী সময়ে আর দেখেনি। এবার অমিতের মোবাইলে যে একটা ফটো ছিল, মানে তারা যে দীঘাতে একটা সেলফি তুলেছিল আর মাঝখানে একটা উঁচা লম্বা লোক ছিল, ওই ফটোটা সে আর খুঁজে পায়নি মোবাইলে। মানে মোবাইলে কিন্তু ছিল আগে, কিন্তু পরবর্তী সময় যখন সে শিলিগুড়িতে আসলো, যখন তার মা বাবা বা বাড়ির সবাইকে দেখাবে ফটোটা, ওই ফটোটা সে আর খুঁজেই পেল না। ঘটনাটা ঘটে 2023 সালে, আর এখন চলছে 2025। তো 2024 সালে অমিত আর তার গার্লফ্রেন্ডের আর কি বিয়ে হয়ে যায়। কিন্তু এই যে একটা ভয়ঙ্কর ঘটনা তাদের সাথে ঘটেছে, সেই জিনিসটা তারা এখনও ভুলতে পারেনি। অনেক সময় না এরকম হয়, মানে তোমাদের কোনো প্রিয় মানুষ যদি মারা যায়, তুমি যদি তাকে দেখতে না পারো, তখন তার একটা টান না কাজ করতে থাকে, তখন সেই মানুষটা এসে তোমাকে একবার দেখা দিয়ে যায়। আর এক্ষেত্রে অমিতের সাথেও সেটাই হয়েছিল। আশা করি তোমাদের এই ঘটনাটা ভালো লাগলো। আর এখন আমি বলছি তোমাদের দ্বিতীয় একটা ঘটনা, আর এই যে জিনিসটা না এখনও প্রায় কন্টিনিউ হয়ে যাচ্ছে। আসলে 2 বছর আগে আমার একজন টোটোওয়ালা চেনা জানা ছিল, মানে এখনও তার সাথে ভালো খাতির আছে। তো টোটোওয়ালা দাদাটি তখন আমাকে না একটা ঘটনা শোনায়। আর সেই ঘটনাটা হলো 2 বছর আগে একদিন রাতের বেলা, মোটামুটি তখন রাত্রি 10টা বাজে। তো শিলিগুড়ির একটা নার্সিংহোমের সামনে দিয়ে যাচ্ছিল। সেই সময় একটা প্যাসেঞ্জার তাকে ডাকে, বলল যে এরকম নিউ চামটাতে যাব। মানে নিউ চামটা মানে শিলিগুড়ির সামনেই একটা চা পাতা বাগান আছে, মানে একটা অঞ্চল আছে আর কি, ওখানে লোক বসতি ভালোই আছে, তো সেখানে যাব। এবার অত রাতে টোটোওয়ালা প্রথমে ভাবলো যে যদি যায় তো তাহলে রিজার্ভ যাবে। তো টোটোওয়ালা বললো যে রিজার্ভ যাবো, কিন্তু আমার 500 টাকা লাগবে। এবার যে লোকটি আর কি হাত দেখিয়েছিল সেই লোকটি আর কি রাজি হয়ে যায়। তো টোটোওয়ালা ভালো, রাতেরবেলা যাচ্ছি, ভালোই একটা ধান্দা হবে, তো লোকটিকে টোটোতে উঠিয়ে নেয়। আর লোকটি তখন যখন যাচ্ছিল ওই দাদার সাথে টোটো করে, তো বিভিন্ন কথা বলে। ওই কথা মারফত টোটোওয়ালা দাদাটি জানতে পারলো যে লোকটি ছিল আর্মি অফিসার এবং তার পোস্টিং আছে কাশ্মীরে। তো ছুটিতে লোকটি এখন তার নিজের বাড়িতে ফিরছে, আর লোকটির সঙ্গে না একটা ব্যাগ ছিল, লাগেজ ছিল। যাই হোক, টোটোওয়ালাটি তাই ভেবেছে। তো লোকটির সঙ্গে বিভিন্ন গল্প টল্প করে টোটোওয়ালা দাদা, আরও অনেক কিছু গল্প টল্প করে। গল্প করার পর কিছুটা গিয়ে যখন নাকি নিউ চামটাতে ঢুকলো টোটোটা, তখন একটা বাড়ির সামনে দাঁড়াতে বলে। এবার টোটোওয়ালা দাদা সেখানেই দাঁড়ায়। লোকটা তখন বলল যে আমার কাছে তো খুচরো টাকা নেই,
আমি এখনই ঘর থেকে এনে দিয়েছি। মানে সে কিন্তু একটা বাড়ির ভিতর গেট খুলে ভেতরে ঢুকলো। এবার মোটামুটি 5 মিনিট হয়ে যায়, কিন্তু ওই লোকটি আর ওই বাড়ির থেকে আর বেরোচ্ছে না। তো টোটোওয়ালা দাদা ভাবছে কি হলো, লোকটি এখনো কোনো আসছে না। তো টোটোওয়ালা দাদা না মানে টোটোটা ঘুরিয়ে আবার দাঁড়ায় ওই বাড়ির সামনে, দাঁড়িয়ে টোটোর থেকে নেমে গেট খুলে ভেতরে ঢুকে দেখে যে ঘরের যে দরজাটা সেটা না তালা মারা, আর বাড়িটাও না মানে কেমন যেন একটু গাছপালা আছে, অন্ধকার কেমন যেন, ভেতরে কোনো লাইট ফাইট জ্বলছে না, বাড়ির সব একদম অন্ধকার। তো টোটোওয়ালা দাদা হচ্ছে লোকটা গেল কোথায়, বাড়ির ভেতরে তো তালা মারা। এবার ওই দাদা আবার বাড়ির থেকে বেরোলো, গেটটা আবার আটকালো। তখন দেখলো যে 2টা ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছে। এবার ছেলে দুটো দাদাকে যখন দেখলো ওই বাড়ির গেটের থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়ালো, তখন না ছেলে দুটো দাঁড়ায় আর বলে যে, হিন্দিতে বলে আর কি, আপ ইহা পার কিয়া কর রহে। তো দাদা বললো যে একটা লোক এখানে নামলো, নেমে ভেতরে ঢুকলো, কিন্তু আমার ভাড়াটা দেয়নি, আর আমি বাড়ির ভিতর যখন ঢুকলাম দেখি যে ঘরের মধ্যে তালা মারা। তখন ওই ছেলেটা বললো, আপ ইহা পার মাত রহি হে, জলদি সে নিকল যাইয়ে। তো দাদা বললো, কেন, আমার ভাড়াটা তো দিল না লোকটা কোথায় গেল, এইভাবে প্রতারণা করলো আমার সাথে। ছেলেটা বললো যে, আপ জিন্দা रहना चाहते हो तो इधर से निकलिए, आपको हम बता रहे हैं क्या हुआ है। তখন টোটোওয়ালা দাদা না একটু ঘাবড়ে যায়, মানে নিউ চামটা জায়গাটা না একটু নিঝুম টাইপের, চুরি ডাকাতি হওয়ার একটা ভয় থাকে। তো টোটোওয়ালা দাদা টোটো চালিয়ে আগে যেতে থাকে, আর তার পাশাপাশি ওই ছেলে দুটো আর কি আসতে থাকে। তখন ওই 2টা ছেলে দাদাকে জানালো, এখানে একটা লোক মাঝে মাঝেই আসে। মোটামুটি অনেক বছর আগে লোকটি কাশ্মীরে পোস্টিং ছিল, আর্মি অফিসার ছিল, কিন্তু কোনো কারণে কাশ্মীরে অ্যাক্সিডেন্ট হয়ে লোকটি মারা যায়। তারপর থেকে লোকটিকে মাঝে মাঝেই এই বাড়িতে আসতে দেখা যায়, কিন্তু এই বাড়িতে তার ফ্যামিলি থাকে না, তার ফ্যামিলি অন্য জায়গায় আর কি শিফটিং হয়ে গেছে, বাড়িটা তারপর থেকে আর কি বন্ধও আছে। এবার এই কথাটা শুনলো যখন দাদার তো অবস্থা খারাপ হয়ে গেছে, মানে দাদা বিশ্বাসই করছিল না যে লোকটা এরকম কি করে হতে পারে। মানে একটা প্যাসেঞ্জারকে সে উঠিয়েছে টোটোতে, টোটোওয়ালার সাথে সে অনেক গল্প করেছে, লোকটার ফ্যামিলিতে কে কে আছে সেগুলোও বলেছে, আর এখন শুনছে লোকটা বলে অনেকদিন আগেই মারা গেছে। তো দাদা তো অ্যাকচুয়ালি তখন ভয় পেয়ে তারপর যাই হোক চলে আসে কোনোভাবে। এবার পরের দিন আমার সাথে দেখা হয়, এবার আমি গল্প করছিলাম, তখন আমাকে বললো যে এরকম জিনিস হয়েছে। আমি তো শুনে বিশ্বাস করি, আমি যে ধর তোমাকে হয়তো ঠকিয়েছে, লোকটা হয়তো পাঁচিল টপকে পেছনে হয়তো চলে গেছে, তোমাকে ভাড়াটা মেরে দিয়েছে, এগুলো আর কি ভেবেছিলাম। আমি কেন, মানে যে শুনবে সেও এরকমই ভাববে। কিন্তু বিগত মোটামুটি 1 সপ্তাহ আগে আমি ইউটিউবে শিলিগুড়ির একটা আর কি পডকাস্ট চ্যানেল আছে, তোমরাও হয়তো শুনতে পারো, সেখানেও একটা লোক এসে তার নিজের সাথে ঘটা এরকমই একটা সেম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে। সেখানে ওই লোকটি বলেছিল যে তারও একটা গাড়ি আছে। এবার যখনই সে একটা নার্সিংহোমের পাশ দিয়ে যাচ্ছিল, তখন একটা লোক আর্মি অফিসার আর কি হেল্প চায়। এবার তার গাড়িতে ওঠে, তাকে সে নিউ চামটাতে নিয়ে যায় এবং তার সাথেও বিভিন্ন গল্পগুজব করে। কিন্তু যখনই কি লোকটা তার বাড়ির সামনে দাঁড়ায়, লোকটা তাকে বলে যে সেম কথাই বলে আর কি, আমার কাছে খুচরো নেই, আমি বাড়ি থেকে এনে দিয়ে যাচ্ছি। এবার লোকটা অনেকক্ষণ দাঁড়ায়, তারপর আসে না, বাড়ির ভেতর ঢোকে লোকটা, তারপর ডাকাডাকি করতে থাকে, কেউ নেই বাড়িতে, ঘর তালা মারা। তারপর যখনই সে বাইরে বেরোলো, তখন একটা লোক তাকে জানালো, এই বাড়িতে কেউ থাকে না, যাকে তুমি নিয়ে এসেছো সে অনেকদিন আগেই আর কি কাশ্মীরে মারা গেছে। মাঝে মাঝেই বলে এরকম আছে, সেটা আশেপাশে লোকজন আর কি জানায় তাকে। আর যে বাড়িতে আর কি, মানে যেই বাড়িটার মধ্যে সে ঢোকে, এটা ওরই বাড়ি, কিন্তু বর্তমানে কেউ থাকে না এই বাড়িতে, সবাই আর কি বাইরে চলে গেছে। তো ওই লোকটিও অ্যাকচুয়ালি সেম এক্সপিরিয়েন্স আর কি শোনায়। কিন্তু তার সাথে আরেকটা জিনিস শোনালো, সেটা হলো সে তো আর আর্মি অফিসারকে খুঁজে পেল না, মানে তার গাড়ির থেকে নেমে কোথায় চলে গেলো সে তো আর বুঝে পেল না। এবার সে যখন ফিরে যাচ্ছে, তখন দেখলো যে নার্সিংহোমের সামনে থেকে ওই আর্মি অফিসারকে তুলেছিল, ওই নার্সিংহোমের সামনেই আবার ওই লোকটি দাঁড়িয়ে আছে, মানে আর্মি অফিসারটি দাঁড়িয়ে আছে, লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাকে হাতের ইশারা করে দাঁড়াতে বলছে। এটা দেখে তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, মানে এখনই তো তাকে বাড়ির সামনে নামালো, মোটামুটি 15-20 মিনিটের মধ্যে সে যখন আবার ফিরে আসছে, তখন দেখছে যে লোকটি আবার ওখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে তো ওই লোকটি প্রচণ্ড ভয় পেয়ে যায়, সে আর ওখানে দাঁড়ায়নি, সে রিটার্ন আবার চলে যায় নিজের বাড়িতে। তার মানে আমাকে যে টোটোওয়ালা 2 বছর আগে যে ঘটনাটা শুনিয়েছে, আর এই লোকটি পডকাস্টে এসে যে ঘটনাটা শোনালো, একই ঘটনা, একই জায়গার ঘটনা। মানে ওই যে আর্মি অফিসার সে যে তার নিজের বাড়িতে ফিরে আসে, ওটা তার মানে এখনও কন্টিনিউ হচ্ছে। এখনও হয়তো কারোর গাড়িতে উঠে সে তার নিজের বাড়ির সামনে নামে, তারপর সেখান থেকে সে ভ্যানিশ হয়ে যায়। তো যাই হোক, শিলিগুড়ির বুকে না এরকম অনেক জায়গা আছে, আশেপাশে এরকম অনেক প্লেস আছে যে হন্টেড প্লেস,
অনেকে হয়তো জানে না, অনেকে হয়তো সেখানে যাওয়া আসা করে, অনেকেই শুনলে বলবে ওই আমরা তো যাই, আমরা তো কিছু দেখি না। কিন্তু এইসব অলৌকিক জিনিস বা ভূত প্রেত যাই বলো, সবাইকে তো আর দেখা দেয় না। যখন যাকে দেখা দেয় সেই তখন বুঝতে পারে সেটা কি জিনিস। তো বন্ধুরা, এই ঘটনা দুটো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর কে কোথার থেকে শুনছো এটাও জানিও। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও, যাতে আরও ভয়ঙ্কর ভয়ানক ঘটনা আমি তোমাদের শোনাতে পারি। আর তোমাদের জন্য এরকম আরও ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করে আছে। তো দুর্গাপুজো তো চলে আসলো, আবার নতুন ঘটনা দুর্গাপুজোর পরেই দেবো। তো তোমাদের দুর্গাপুজো খুব ভালো কাটুক, খুব শান্তিতে কাটুক, আর ভালো মতো তোমরা থাকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আজকের মতন টাটা, গুড বাই।